ছাত্র সহায় ব্যবসা করেন, না হলে টিকতে পারবেন না। এবং আমি আশা করব একটা নিরাপদ, আমি ওই ভাইয়ের প্রশ্নের উত্তরে বলেছি, এখন পর্যন্ত কিন্তু আমরা মানে শক্ত কোনো অবস্থান, শক্ত কোনো ভূমিকা রাখতে পারি নাই। তো আমি আশা করব, আপনারা সকলে জানেন যে আমি দীর্ঘদিন ধরে কিন্তু মাদক নির্মূল, মাদক বন্ধ নিয়ে কিন্তু কাজ করছি। তো আপনারা সকলে জানেন যে আমি কিন্তু দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করছি রাজনৈতিক দলের। আপনারা মানে এও জানেন যে এখন রাজনীতি করাটা অনেক সময় ভালো কাজ করতে গেলেও সেখানে কিছু সমস্যা আমাদের সম্মুখীন হতে। আমি কিন্তু কাজ করে যাচ্ছি, কিন্তু আমি অনুরোধ করব বিভিন্ন রাজনৈতিক দল যারা নেতৃবৃন্দ আছেন, আসুন সবাই আমরা এক মঞ্চে উঠি, সবাই আমরা বলি যাকে দল থেকে এদেরকে সরাও, তারপরে যারা বাইরে আছে এদেরকে ধরো। পুলিশকে আমরা কেন বলি না? এখানে পুলিশের কেন দই দেবো? আমরা পুলিশকে কেন বলি না? যে যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যাকে আমি মানে যিনি যার অ্যাবসেন্সে এই দেশে কি হবে আমি এখন পর্যন্ত আমার মাথায় ঢোকে না আর কি। একজন মানুষ, আল্লাহ তাআলা ওনাকে 1000 বছর উনি হয়ে বেঁচে থাকেন, একজন মানুষ সব কন্ট্রোল করতেছে, মাননীয় প্রধানমন্ত্রী সব করতেছে, তাকে আমরা সহযোগিতা করতে পারতেছি না। আজকে মাদকের বিরুদ্ধে তখন মাননীয় প্রধানমন্ত্রী অ্যাকশনের ঘোষণা দিয়েছেন এবং মানে রেড অ্যালার্ট জারি করেছেন। আমরা কি মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতেছি? আমরা কি মাদক সেবনকারীদের বা যারা ব্যবসা করে এদের কি আমরা অ্যাকশনে যাচ্ছি? আমরা তো নেত্রীর আদেশগুলো মানি না। সুতরাং আমি মনে করি একটা নিরাপদ জায়গা, আজকে আপনি জনপ্রতিনিধি আছেন, আজকে আপনি নেতা আছেন, আরে ভাই আপনার ছেলে মেয়ের জন্য হলেও আপনার জায়গাটা যিনি বসবে সেই জন্য হলেও আসুন আমরা এক জায়গায় দাঁড়িয়ে বলি যে আজ থেকে পীরগঞ্জ মাদক মুক্ত ঘোষণা করা হলো। এটা আমাদের বলতে সমস্যা কোথায়? আমরা পুলিশকে বলি না যে অমুক 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 এগুলো আছে, এগুলো আপনারা ধরেন, কেন বলি না? আমরা আসলে একটা নিরাপদ সমাজ আমরা করে নেই, একটা নিরাপদ জায়গা আমরা করে দিয়ে যাই। আর আজকে সমাজে যে অবক্ষয়, এই অবক্ষয়টাকে আমরা রোধ করি, আমরা একটা নিরাপদ সমাজ রেখে যাই, যেন নেক্সট প্রজন্ম এসে বলতে পারে যে আমাদের রাজনৈতিক যারা পূর্বসূরি বা ছিলেন তারা আমাদের জন্য একটা ভালো জায়গা, বাসযোগ্য জায়গা একটা রেখে গেছেন। পীরগঞ্জে আজকে দেখেন একমাত্র আমার ছোট ভাই সোহেল, আমি তাকে ধন্যবাদ জানাই, যারা এখনো মাদক মুখী হয় নাই, যারা এখনো আছেন, তারা এখন খেলাধুলার সঙ্গে জড়িত, সেই ছেলেগুলো কিন্তু সোহেল কন্ট্রোল করে। আমি সোহেলকে বারবার বলি, সবসময় বলি, তুমি তোমার মতো করে চালিয়ে যাও, সহযোগিতা ইনশাআল্লাহ থাকবে, সহযোগিতা আন্তরিকতা আছে ওর প্রতি। এবং আজকে সামাজিক অবক্ষয় রোধে একমাত্র আমি তো উজ্জ্বল ভূমিকা দেখি একমাত্র সোহেলের, আরো আছে, অনেকেই আছে, কিন্তু সে যেভাবে ছেলেদেরকে খেলাধুলার মধ্যে আপনার ইনক্লুড করছে, তাতে আমি
মনে করি যদি এই সোহেল যদি আমাদের সহযোগিতা সকলের পাইতো, আজ যে কিছু হোক, ছেলেরা আজকে মাদকমুখী হতো না, নেশামুখী হতো না, বন্ধুকে এই আপনার খেলাধুলা। আমি তো বলি যে তোমরা গান শোনো, তোমরা খেলাধুলা করো, তোমরা টিভি দেখো, তোমরা রিল্যাক্স করো, বাট শুধু মাদক স্পর্শ করিও না। পড়াশোনা পাশাপাশি করতে হবে এগুলো। খলিল ভাই, আমরা আবার আসবো আপনার কাছে, ধন্যবাদ। মানে তো আমি কিন্তু সবসময় এটা বলেই আসছি, বলি একটা জিনিস বাদে তোমরা করো, রিল্যাক্স করো বা পড়াশোনার পাশাপাশি করো। বাট কারণ যে সমাজে মাদক আছে, যে সমাজে মানে বর্তমান মাদকের দিকে ধাবিত হচ্ছে, সেই সমাজে আপনি যতই উন্নয়ন করেন, যতই কিছু করেন, শান্তি আসবে না, পরিবারে আসবে না, সমাজে আসবে না, কোথাও আসবে না। সুতরাং আসুন আমরা কমপক্ষে অবক্ষয় থেকে ওদেরকে রক্ষা করি। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যক্ষ খলিলুর রহমান। সামাজিক অবক্ষয়ের একটি বিশেষ দিক উনি আলোচনা করেছেন। উনি অবশ্য 3টি ভাগে ভাগ করেছিলেন, উনি একটি অংশ নিয়ে আলোচনা করেছেন। আমরা আলোচনা প্রারম্ভ করবার জন্য আমরা এখন আসবো আরমান আলী তালুকদারের কাছে। তার আগে যারা আমাদের এই টক শোর অন্যতম মানুষ, যাদের জন্য এই আয়োজন, তারা অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। একটু তাদের নামগুলো আমি না বললে কেমন হয়। যেমন আবু হাসান শিমুল, উনি একটি বিশেষ শ্রেণীকে অ্যাড্রেস করেছেন তার আলোচনায়, কিন্তু সামাজিক অবক্ষয়ের ক্ষেত্রে অন্যতম একটি বিষয় লক্ষণীয়, আমি আপনাদের আলোচনার জন্য একটু লাইন আপ করি। সেটা হচ্ছে যে আমাদের পারিবারিক বন্ধনগুলোই শিথিল হয়ে গেছে, আমাদের যৌথ পারিবারিক ব্যবস্থা নাই, সামাজিক অনুশাসন নাই। আগে আমরা আমাদের দিয়ে যদি বলি, আপনি স্বীকার করবেন যে আমরা ইন্টারমিডিয়েট পাস পর্যন্ত চায়ের দোকানে বসতাম না, কারণ আমার বাবাই শুধু না, আমার পাড়ার অনেক বাবা ছিলেন, তখন অনেক বড় ভাই ছিলেন, তুই এখানে কেন, পড়ার সময় মাগরিবের আজান দিয়েছে এখনো বাইরে কেন। এই সামাজিক বন্ধনগুলো শিথিল হয়ে গেছে, সামাজিক অনুশাসনের জায়গাটা অনেকটা মানে নাই বললে চলে। আমার ছেলেকে আমি পারি, তুই কে শাসন করিস, সে ধরনের মানুষটা। কিন্তু এটি যে কতটুকু জরুরি এই বিষয় নিয়ে, এবং সেই খাতে আপনি পারিবারিক দায়িত্ববোধ, পরিবারের ক্ষেত্রে আমাদের দায়িত্ববোধ, অভিভাবক গার্জিয়ানদের দায়িত্ব, যেটা উনি বলার চেষ্টা করছেন একটি, কিন্তু শুধু তাই না, সন্তানদের জন্য না, অন্যদের ক্ষেত্রেও। এবং সেক্ষেত্রে উনি যেটা আলোচনা করেন, সেক্ষেত্রে আইনের ভূমিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। সেক্ষেত্রে আপনি যদি একটু লাইন আপ করতে পারেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শোয়ের আলোচ্য বিষয় সামাজিক অবক্ষয় ও তারুণ্য। উপস্থিত আছেন আমার বন্ধুবর, অধ্যক্ষ বিজ্ঞান ও কারিগরি কলেজ পীরগঞ্জ, সাবেক সভাপতি পৌর আওয়ামী লীগ মোহাম্মদ খলিলুর রহমান। উপস্থিত আছেন আমার স্নেহের ছোট ভাই সোহেল, আর সার্বিক সঞ্চালনে আমার সুযোগ্য ভাগিনা শেবুল মুস্তাফিজ। আরো এই প্রোগ্রামকে সহযোগিতা করার জন্য যারা অংশগ্রহণ করছে সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার বন্ধু খলিল অনেক কথাই বলছে সামাজিক অবক্ষয়। সামাজিক অবক্ষয়টা আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনায় বসছি, এই আলোচনাটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টা সব জায়গাতেই আমরা শুধু এখন হাহাকার দেখতে পাই, আর কিছুই দেখি না। যেখানেই যান আপনি আগে আমরা যে পরিবেশে মানুষ হয়েছি, যে পরিবেশে লেখাপড়া করছি, এখন এই পরিবেশটা আর নাই। আমরা, আমার বন্ধু খলিল বললেন যে তার কলেজে শুধু অভিভাবকরা ফর্ম ফিল আপের সময় টাকা কমানোর জন্য বিভিন্ন অজুহাতে তার কাছে আসে। তার কাছে আসবে, কেন আসবে না? কিন্তু সেই অভিভাবকদের আমার বন্ধু সুন্দর একটা প্রশ্ন করছে যে আপনারা এই 2 বছর আমার কাছে আসলেন না কেন? আমার বন্ধুর কাছে আমার প্রশ্ন যে তুমি তো একটা কলেজের বন্ধু, তুমি এই অভিভাবকদেরকে নিয়ে কতদিন
তার ছেলে মেয়েদেরকে যে তার ছেলেমেয়েরা ঠিক মতো কলেজে আসতেছে না, তার ছেলেমেয়েরা ঠিক মতো অভিভাবক সমাবেশ, হ্যাঁ অভিভাবক সমাবেশ, এই পদক্ষেপ তুমি কতদিন নিয়েছিলে? এটা আমার ভাস্তি ওর কলেজে আমি ভর্তি করে দিছিলাম, আমার ভাইকেও ফোন করছিল, আর তো সেদিন আমি ওর কাছে ছুটে গেছি। যাই হোক, এটা একটা এই অবক্ষয়টা আসলে এর জন্য আমরাই দায়ী, কারণ সামাজিক অবক্ষয় এটা আমাদের ইয়ে হয়েছে কি যে হলো আমরা হলো আগে যৌথ পরিবার, আমরা সবাই বসবাস করতাম, সবারই মেন্টালিটিটা মন মানসিকতা অনেক উদার ছিল। এখন হয়ে গেছে কি আমার ছেলেমেয়েরা আমাদেরকে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমাকে আলাদা থাকতে হবে বাবা মা থেকে, ভাই বোন থেকে, কারণ আমরা সবাই এখন একঘেয়েমি হয়ে গেছি কি যে ওর ছেলে পড়ে না, আমার ছেলেটাকে পড়াশোনা করাতেই হবে, আমি এক ঘরে থাকবো, যৌথ পরিবারে থাকবো না, আমি এই পরিবার থেকে আলাদা হয়ে যাব। এই মেন্টালিটিটাও আমাদের মাঝে কাজ করে। যে মেন্টালিটিটা এটার কাজ করার পিছনে কারণ হলো যে হয়তো আমার পরিবারের অন্যান্য সদস্যের একটু আয় কম, আমার একটু আয় বেশি, তখন আমি ভাবি যে আমাদের ছেলেমেয়েরা যেন কোনো কষ্টের ছোঁয়া না পায়, তারা যেন ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে, আমি এই জিনিসগুলো বেশি প্রাধান্য দিই। আজকে আপনি দেখেন যে কোনো বিষয়ে আমরা কয়েক বন্ধু এই সরকারি স্কুলে কোন এক ব্যাপারে যাচ্ছিলাম মাগরিবের নামাজের পরে, দেখি ফোনে ওখানে শুধু কয়েকজন গ্রুপে বসছে আর মোবাইলের আলোয় আলোকিত গোটা মাঠটা। তা আমার এখন সেই বন্ধু আমাকে প্রশ্ন করলো, দোস্ত এখানে কি? আমি তো বলতে পারবো না এখানে কি। পরে আরেক বন্ধু বলতেছে যে এখানে কি ফ্রি ওয়াইফাই দিছে, এখানে কি হচ্ছে? এই সামাজিক অবক্ষয়ের জন্য তো আমরাই দায়ী, এর জন্য মানুষকে কখনো দায়ী করা যাবে না। আমরা আমাদের আর একটা জিনিস, সেটা হলো কি আমরা অন্যের ঘরে দোষ চাপিয়ে দিতে বেশি পছন্দ করি। আসলে এই জিনিসটা যে কত বড় ক্ষতি এই মোবাইলটা আমাদের দিয়েছে, মোবাইলটা ভালোর জন্য দিয়েছে আমাদেরকে। এই মোবাইলটা বাঙালি যে এত তাড়াতাড়ি এত ফাস্ট হবে এটা বাঙালি কখনো স্বপ্নেও দেখেনি, যে আমরা এত তাড়াতাড়ি এত ফাস্ট হয়ে যাব। বাঙালি আজকে কোথায় নাই, বাঙালিরা আজকে প্লেন পর্যন্ত তৈরি করছে, বাংলাদেশে হেলিকপ্টার তৈরি করছে। এই যে কুড়িগ্রামে একজন কি বাতাসের সাহায্যে মোটরসাইকেল আবিষ্কার করছে, বাতাসের সাহায্যে চলবে। লালমনিরহাটে একজন পানির সাহায্যে মোটরসাইকেল চলবে, পানি মোটরসাইকেল তৈরি করছে। আমাদের অনেক প্রতিভা আমাদের, কিন্তু এই প্রতিভাটা আমরা প্রকৃত কাজে লাগাতে পারি। আমরা শুধু যেসব যে জায়গাগুলো খারাপ আমরা সেই জিনিসটাকে বেশি প্রাধান্য দিই, যে জিনিসটা ভালো না, যে জিনিসটা ভালো সেটাকে আমরা প্রাধান্য দেই না। কারণ এর জন্য আমরা অভিভাবকরাও কিছু দায়ী। কারণ আমার ছেলে মেয়ে কোথায় কি করতেছে, এটা আমাদের বাবা মারা আমরা যখন ছোট ছিলাম, আমার খুব মনে পড়ে যে আমি 8 থেকে 10 পর্যন্ত ইসমাইল স্যারের কাছে ম্যাথমেটিক্স প্রাইভেট পড়তাম, আমার বন্ধুরা আমরা কয়েকজন মিলে পড়তাম। আমি দেখতাম মাঝে মধ্যে আমার বাবা ওই ইসমাইল স্যারের ওখানে এসে আমার খোঁজ নিত, দেখতো যে অরিজিনাল আমার ছেলেটা প্রাইভেট পড়তে গেছে না, কি করতেছে। এই যে আমার বাবা আমাকে দেখতে আসতো, আমার বন্ধুর বাবাও দেখতে আসতো মাঝে মধ্যে। এখন ওরা সমন্বয় করে আসতো নাকি যে একদিন আমি যাবো একদিন আপনি যাবেন, এইভাবে আসতো নাকি। কিন্তু এখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি করতেছি যে ছেড়ে দিচ্ছি, বাবা তুমি তোমার মতো যা পারো করো। আমরা আসলেই এই ইয়াগুলো কি করি না। তবে আমি নিজের কথা বলবো না, আমি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানেই মাঝে মধ্যেই দেখি ছেলেমেয়েরা যখন বাইরে ঘুরে, আমি জিজ্ঞাসা করি বাবা তোমাদের ক্লাস নেই? কয় আমাদের স্যার আছে, ক্লাস নেবে না। আমি তাৎক্ষণিক ওই প্রিন্সিপালের সঙ্গে ওই স্কুলের হেডমাস্টারের সঙ্গে যোগাযোগ করছি, ভাই বা স্যার আপনি দেখেন তো এই ক্লাসটা কেন নেই, টিচার আছে অথচ স্টুডেন্টরা ঘুরে বেরতেছে, কারণটা কি দেখেন তো। তখন এই প্রিন্সিপাল আমি দেখছি, প্রিন্সিপাল প্রধান শিক্ষক এটা তাৎক্ষণিক একটা পদক্ষেপ নিছে। আমার এত ভালো লাগছে যে এই যে একটা আমার মতো
আমি সচেতন না, আমি আবারও বলি যে আমি ভালো না, পৃথিবীতে ভালো মানুষ আছে, ভালো মানুষের কিন্তু অভাব নেই, আমরা আসলে অপাত্রে ঘি ঢালি। মামা ঠিক এই জায়গা থেকে শুরু করবো, একটু নোট করেন, কারণ বলছেন তো ফেসবুক লাইভটা যারা দেখে তারা নিজেদের পকেটের টাকা এমবি খরচ করে দেখে, তাদেরকে যদি না তাদেরকে যদি একটু আমরা বলছি মাহাতির ইসলাম সম্ভবত আমাদের বেস্ট উইশেস এভরিওয়ান। বাবা তোমার জন্য শুভকামনা। রায়াদুল হাসান রবিন লাভ জানাচ্ছে, তোমার জন্য লাভ। সোহান মন্ডল সাকিব বেস্ট উইশেস, থ্যাংক ইউ বাবা। শুভ শুভ অনেকগুলো লাভ জানাচ্ছে, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। সরকার বাবলু অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমাদের সহযোদ্ধা ছোট ভাই মাহমুদুল হাসান, সে হচ্ছে এশিয়ান টিভির পীরগঞ্জ প্রতিনিধি, উপস্থিত অতিথির জন্য শুভকামনা জানিয়েছে। আমার জয়গুরু সাইফুল শফিকুল ইসলাম, আমার ছোট ভাই শফু তালালাবাড়ি, সে আমাদের সকলকে অভিনন্দন জানিয়েছে। মাহমুদুল রুবেল ইসলাম অনেক সুন্দর কথা বলেছেন খলিল ভাই, ধন্যবাদ রুবেল ভাই। আনোয়ার পারভেজ এক্সিলেন্ট পয়েন্ট স্যার, বাট প্লিজ এস্টাবলিশ নো এডুকেটেড পারসন আর এডিক্টেড পারসন আর ইনভলভ দ্য পলিটিক্স। হ্যাঁ ধন্যবাদ, আমাদেরও প্রত্যাশা পাই কোনো এটা যেন শর্ত হয়, রাজনীতি করতে গেলে মাদক মুক্ত হতে হবে, এই শর্ত এই দাবি আমরাও জানাচ্ছি, আপনার সঙ্গে একমত পোষণ করছি। তারপরে এমডি নির্ণয় লাভ চিহ্ন, ধন্যবাদ। এমডি রফিকুল ইসলাম অনেক সুন্দর কথা স্যার, তবে এখন আপনাকে উদ্দেশ্য করবো যে এখন যেটা হতে যোগ্যতা লাগে না, টাকা থাকলে কিংবা সহজ কিছু জি বলা কলা গাছ হলেই মনে হয়। এই পরিস্থিতির সাথে আপনার সাথে একমত, তবে আমরা আশাবাদী মানুষ, এই পরিস্থিতি দরকার আছে, এই পরিস্থিতি একদিন ভাঙবে এবং অবশ্যই অবশ্যই এটি একদিন চেঞ্জ হবে। আপনার আমার মতো সুবুদ্ধির মানুষদের দ্বারা এটি হবে। মোহাম্মদ আবুল কাসেম আকন্দ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নটি আমরা খলিল ভাইকে করেছি, উনি দ্বিতীয় পর্বে এসে উনি বলছেন যে আপনাকে এখন আর পলিটিক্সের মধ্যে তেমন দেখা যায় না, প্রোগ্রাম দেখা যায় না, আর আপনি একজন সফল পরে বলবে। আর হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য কি পদক্ষেপ পরিচালনা উনি প্রায় করে থাকেন, তারপর আমরা তার মুখে শুনবো। করোনা সোহেলকে প্রশ্ন করছে করোনা চলাকালীন ফুটবল নিয়ে কি ভাবছে। আসলে ফুটবল মানে তো জনসমাগম, তারপরে সোহেল বলবে কিভাবে কি করা যায়। তারপরে শিমুল তোমাকে ধন্যবাদ। আতাউর রহমান সকল অতিথিবৃন্দকে অনেক অনেক অভিনন্দন। রায়হান আবু রায়হান লাভ জানাইছে, ধন্যবাদ। ফুয়াদ হাসান অভিনন্দন। তানবিরুল ইসলাম ভাই কোথায় আছেন, কেমন আছেন, দেরিতে হলে ঈদ মুবারক। এসআই তানবিরুল ইসলাম সোহেলকে শুভেচ্ছা জানিয়েছে, এগিয়ে যাক ফুটবলার সোহেল, আপনি এগিয়ে যান আপনার কর্মক্ষেত্রে। মাহমুদুল হাসান আবার পীরগঞ্জ ফুটবল একাডেমির জন্য শুভকামনা নিরন্তর। সে অবশ্য সোহেলের স্টুডেন্ট, একাডেমির স্টুডেন্ট ছিল। জাতীয় বার্তা আমাদের স্বাগত, কংগ্রাচুলেশন জানাইছে, কংগ্রাচুলেশন জানাইছেন। তারপরে মিঠু মিয়া, তারপরে রায়ান আবু রায়ান, এগিয়ে যাক ফুটবলের সোহেল ভাই, ধন্যবাদ। মামা সরি আপনাকে একটু, কারণ পরে আবার কে হেরে গেলে যে নাম বলতে না পারলে একটু আসলে আপনি ওই জায়গা থেকে যে আমরা আসলে আমাদের দায়িত্বশীল আচরণ থেকে অনেকটা পিছিয়ে গেছি। তাই আমি প্রতিটা অভিভাবকের কাছে আশা করব যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা নিজেরা সময় দেন। শিক্ষকদের প্রতি আপনাদের এই চাহিদাটা কমাই দেন, যে শিক্ষকরা কি প্রাইভেটের উপর আপনাদের এই চিন্তা ভাবনাটা কমাই দেন, কি আপনার ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে আমরা নিজে সময় দেব, নিজে সময় দিত। আমার ছেলে কোথায় কি করতেছে, কার সঙ্গে মিশতেছে, আমরা যদি নিজেরা সচেতন হই, আমি যদি আমার পরিবারকে সচেতন করি, সেই সঙ্গে কিন্তু আমাদের আসলে সামাজিক বন্ধনটাকে ফিরে আসা দরকার। আমরা বড় ভাইয়ের প্রতি, বাবা মার প্রতি একসঙ্গে থাকবো। আপনি জেনে আশ্চর্য হবেন, আমরা সারা বিশ্বে দেখেছি যে বৃদ্ধাশ্রম, অনেক শিক্ষিত পরিবারের মানুষরা, অবস্থা সম্পন্ন পরিবার, যে মানুষরা তাদেরকে এত কষ্ট করে লালন পালন করলো, তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে ঠেলে দিই। এই যে আমাদের মানবিকতার জায়গায় সামাজিকতার যে অবক্ষয়, এটা কিন্তু বিশাল একটা অবক্ষয়। সেই জায়গায় আপনার সাথে কণ্ঠ করে বলতে চাই যে আমাদের সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন থেকে অটুট করতে হবে। আমার সন্তান, আমার পরিবারের, আমার প্রতিবেশী সবার সন্তান হোক। ধন্যবাদ। তাই আমি বলবো যে আমরা সবাই সময় দিই, আমি সময় দিব। আমি যদি আমার পরিবারকে ভালো রাখি, আমার পরিবার দেখে আর 10টা পরিবার শিখবে। এই শেখাটাই আমরা কেন শেখাতে পারি না? আমরা কি পারি না যে এটা প্রতিটা বিষয়ে যে আমরা যদি মনে করি যে আমি এটা, কারণ মানুষ ওই যে কথায় বলে যে
মানুষ পারে না এমন কোনো কাজ নাই, সব পারে। কারণ আমরা যদি নিজেরা সচেতন হই, আমার পরিবার থেকে যদি এই সচেতনতা সৃষ্টি করি, আমরা আজকে যে কোনো বিষয়ে আমরা খুব সহজেই মেনে নিই। কারণ আমরা হলাম সৃষ্টির সেরা জীব। আমরা যদি ধর্মীয় দিকেও দেখি, যে কি আমি আমার ছেলেকে 7 বছর বয়স হয়েছে, নামাজ পড়াও, নামাজে নিয়ে যাব। নামাজ থেকে কি আমার ছেলে নিয়মিত খেলাধুলা লেখাপড়া করতেছে, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতেছে। প্রতিটা বিষয়ে যদি আমরা নজর রাখি, তাহলে আমার মনে হয় না যে একটা ছেলেও মাদকের দিকে চলে যাবে। কারণ আজকে আমি সাম্য খেলাঘরের সভাপতি নির্বাচিত হয়েছি এবারে আমাদের 22 ও 23 ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে। আমি আমার খেলাঘরকে আজ দিনে আমি যতটুকু পারি কে কোথায় কিভাবে করতেছে এই বাচ্চাদের প্রতি খেয়াল রাখি। আমার খেলাঘরের কোন অভিভাবকের কোন ছেলে মেয়ে কি করতেছে তাদের প্রতিজনের সঙ্গে আমার বিশেষ করে আমরা সভাপতি সম্পাদক 2 জন আমরা তাদের পিছনে লেগে থাকি, যে কে তুমি তোমার সকালে কয়টায় প্রাইভেট, এতটা প্রাইভেট, বাসায় পড়ছো, যা বাসায় গিয়ে পড়। এই যে তারপরেও বিকেলে আমরা একটা খেলাধুলার আয়োজন করি। আমাদের শহীদ মিনার, আমাদের বর্তমান স্পিকার মহোদয়, আমাদের এমপি আমাদের একটা সুন্দর জিনিস করে দিছে, যেটা একটা জেলা শহরেও এত বড় শহীদ মিনার নাই, আমি বিভাগীয় শহরেও অত বড় শহীদ মিনার দেখিনি। আমাদের পীরগঞ্জে একটা থানায় যত বড় শহীদ মিনার হয়েছে, এখানে আমরা সাম্য খেলাঘর আসর এত মানে শারীরিক মানসিক বিকাশের জন্য যে সব কাজ করতেছি, ওখানে আমাদের ছেলেরা যে খেলাধুলার সুযোগ পাইছে, এই জন্য আমি মহান সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে সাম্য খেলাঘর আসরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং ডক্টর শিরিন শারমিন চৌধুরী কিন্তু আমাদের একজন খেলাঘর কর্মী, সে খেলাঘর করছে। আমরা যখন খেলাঘর হয়ে তার সঙ্গে প্রথম পরিচয় গেছি, সে আমাদের উইলিংলি বলতেছে আমিও কিন্তু খেলাঘর করে আসছি, আমি খেলাঘর করছি। আমাদের কেন্দ্রীয় খেলাঘরের বয়স এবারে 68 বছর হইল। 68 বছরে পা দিল আমাদের কেন্দ্রীয় খেলাঘর। পীরগঞ্জ সাম্য খেলাঘরের বয়সও কিন্তু 48 বছরে পা দিচ্ছি আমরা। এটা কিন্তু চারটিখানি কথা নয়। পীরগঞ্জ এই জায়গাতে আপনার কাছে একটা প্রশ্ন ছিল, এটা জুয়েল মিয়া করেছিলেন গুজিপাড়া থেকে, যে এই যে দেখা যায় আসলে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো, যে আপনি বললেন যে ফ্রি ওয়াইফাই বা অন্য প্রযুক্তির কাছে সব শিশু, সব মানুষরা জিম্মি হয়ে গেছে, তারা আসলে এখন মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে, ল্যাপটপ কেন্দ্রিক হয়ে গেছে। সে জায়গায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে ততটা মানুষকে দেখা যায় না, বাচ্চাদেরকে দেখা যায় না, গার্জেনদেরকে দেখা যায় না। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার জন্য বলি, যে এই যে টিভিতে অপসংস্কৃতি, বিদেশি সংস্কৃতির আগ্রাসন, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা একটা বাড়িতে টিভি চলে, তার মধ্যে 12 ঘন্টায় ওম দেবী দুর্গা নববিশ্ব নম 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 অথবা পূজা জয় মা কালী। আমাদের এই যে প্রেক্ষাপটটা কোন দিকে যাচ্ছে এই বিষয় করবেন, সেক্ষেত্রে সাম্য খেলাঘর এবং অন্যান্য পীরগঞ্জের সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাদের বিষয়ে ভূমিকা বিষয়ে যদি একটু বলতেন। আমি অন্যান্য সংগঠনের ভূমিকা সম্বন্ধে করণীয় মানে তারা কি করছে তা কি করা দরকার সবাই, এই যদি আমরা আমাদের সোনামণিদেরকে সঠিকভাবে পরিচালিত করি, তাহলে এদের মন মানসিকতা কখনোই মাদকে যাবে না, কোনো খারাপ সেন্সে যাবে না। মোবাইলেও তারা ইয়ে করতে, মোবাইল নাড়াচাড়া করার সুযোগ পাবে না। কারণ সাম্য খেলাঘর আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমরা এগুলো খোঁজ খবর রাখি এবং আমরা বিকেলে একটি ফুটবল খেলা, একটি ক্রিকেট খেলা, এগুলোর মধ্যে তারা হয়তো অভিভাবক হিসেবে আমরা খেলাঘরের কেউ না কেউ ওখানে ফার্স্ট টু লাস্ট থাকার চেষ্টা করি আর কি। আমি থাকতে পারি না, একজনকে দায়িত্ব দিই যে এই জিনিসগুলো তোমার এইভাবে দেখতে হবে। কারণ তারা যেন কোনোভাবেই, আমি অনেক দেখি এই শহীদ মিনারে আমরা বল খেলাচ্ছে খেলাঘরের সোনামণিরা, ভাই বোনেরা, ভাইয়েরা বিশেষ করে, অথচ এই শহীদ মিনারের পিছনে তারপরে পাশে একটা তহসিল অফিস আছে, ভূমি অফিস, এখানে তারপর একটা টয়লেট করছে সরকারি, এর পাশে ছেলেরা মোবাইল নিয়ে মগ্ন। অনেককেই অনেকভাবে বোঝায়, বাবা তুমি যেটা দেখতেছো এটা কি ভালো জিনিস, বাবা তুমি আসো তো খেলো তো। আমরা তাদেরকেও আমন্ত্রণ জানাই যে বাবা আসো তো খেলো তো। এবং এগুলো 100% সদা মিষ্টি ভাষায়
তাদের সঙ্গে রাগারাগি না, মানে অশ্লীল ভাষায় কথা না, বাবা তুমি আসো, বাবা আসো, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা খেলতেছে, আসো তুমি খেলো। আমরা তাদের এইভাবে এই প্রচেষ্টা যদি, এই চেষ্টাটা যদি আমরা সকলেই করি, তাহলে মনে হয় না যে আমাদের অন্তত পীরগঞ্জটাকে আমরা মানে 100% না পারলেও আমরা অন্তত 90% মাদক মুক্ত করতে পারবো বলে আমি আশা করি আর কি। এর জন্য রাজনৈতিক পৃষ্ঠপোষকতার দরকার আছে। কারণ আমরা যেটা বুঝি বা বলি সেটা হলো রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা রাজনীতি করেন আর কি, আমরা তো ভাই রাজনীতি নেতাও না, আমরা কোনো সেই রাজনীতি করিও না। কারণ এই রাজনীতি যারা আছে তাদের কথা মানুষ যতটা শোনে, হয়তো আমাদের কথা এতটা শোনে না। আমরা এই রাজনৈতিক নেতাদের কাছে আজকে বলতে চাই, আমার বন্ধু খুব সুন্দর কথা বলছেন, যে কথাগুলো আসলেই মানে কোন রাজনৈতিক নেতার কাছ থেকে আমরা আশা করি কেউ মানে বলে না, খুলে যেটা স্পষ্ট বলছে সেটা হলো মাদক। এই যে মাদকের কথা আসতেছে, কি আপনাদের রাজনৈতিক পরিচয়ে তারা এক মঞ্চে বক্তব্য দেয়, অথচ কি দিনের বেলা তারা বক্তব্য দেয়, রাতের বেলা তারা মাদক ব্যবসা করে। এবং এখানে একটা বিষয় মামা, এভাবেই সাহেবদের জন্ম হয়। সাহেবেরা, পাপিয়ারা এই নেতাদের পাশে সেলফি তুলে আজকে তারা আমি জানিস আমি কে। এই সেলফি তোলার বিষয়টা আমার যোগ্য ভাগিনা সেবু যে সেলফি তোলার বিষয়টা করে, আমি পীরগঞ্জ কেন্দ্রীয় জামি মসজিদের নির্মাণ কমিটির একজন মেম্বার। আমরা ডক্টর শিরিন শারমিন চৌধুরী জাতীয় সংসদের স্পিকার, উনি আমাদের এমপি, আমরা ওনাকে মসজিদের বাইক ফলক উদ্বোধন করার জন্য আমরা নিয়ে এসেছি। আমার মানে এ কথাটা বলতে আমি মানে আমার লাগে, ইতস্ততা বোধ লাগে যে আমরা এতটা পিছিয়ে পড়ে গেছি। আমরা মসজিদ কমিটির নির্মাণ কমিটির লোক একজন স্পিকারের সঙ্গে ওখানে এক মিনিট কথা বলার সুযোগ পাই। শুধু নেতারা সেলফি তোলা, ছবি তোলা নিয়ে, ফেসবুক নিয়ে এরাই ব্যস্ত। আমি আশ্চর্য লাগে। শেষে আমি কমিটির সবাইকে বলছি যে আপনারা এদিকে আসেন, এদিকে আসেন, এই ভিড়ে পিছনে আবার গর্ত, পড়ে যাবেন। এই সামান্য বিষয় নিয়ে যদি এখন পড়ে হাত পা ভাঙেন তখন আর আমরা এগোতে পারবো। অতএব আপনারা সরে আসেন, তারা এই ছবি তুলুক, তারা আগে ইয়া করুক, পরে আমরা মেয়র মহোদয় আমাদেরকে যথেষ্ট সব বিষয়ে এত হেল্প করে। আমার সামনে খেলাঘর আসর থেকে শুরু করে আমাদের এই কেন্দ্রীয় মসজিদ, এই ব্যাপারে যে মেয়রের উদ্যোগ এত মহৎ, আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। সে আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা করি। কিন্তু সে যে এত মানে এইসব বিষয়ে যে এত তার মন মানসিকতা এত উদার হয়েছে, আমি আশ্চর্য হয়ে যাই যে না, সে সত্যিই একজন মানে রাজনীতিবিদ, যে রাজনীতির বিদের মতোই তার মন মানসিকতা এত উদার হয়েছে। জি বাবা, ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো। আমি আর 1 মিনিট সময় নেব। তাই আমি রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনাদের যারা দিনের এক মঞ্চে বক্তব্য দেন, রাতে ব্যবসা করে, বাবা ভেজিটেবলের ব্যবসা করে, আপনারা তাদেরই আবার সুপারিশ করেন যে পুলিশ ধরলো, যে এসআই তাদেরকে গ্রেফতার করলো, আপনারাই তাদেরকে আবার সুপারিশ করেন যে আমার লোক ছেড়ে দাও, ছেড়ে না দিলে তাদেরকে স্ট্যান্ড রিলিজ করেন। এই অবক্ষয়গুলো আমরা কতদিন দেখবো? আমি সবশেষে একটা কথা বলে শেষ করব, সেটা হলো হ্যাঁ, আমার বন্ধু খলিল সুন্দর একটা কথা বলছে। আমার একটা ছাত্র জীবনের একটা ছোট্ট গল্প বলে শেষ করব। আমার এক বন্ধু, নাম বলা ঠিক হবে না, নামটা উজ্জ্বল থাক। হ্যাঁ, আমার এক বন্ধু আমাদের কতদিন পরে ঈদের ছুটি, রোজার ছুটি, ঈদের ছুটির পরে আমাদের কলেজ খুলছে। এখন আমাদের এক স্যার আল্লাহ এখনো বেঁচে আছে, স্যারের দীর্ঘজীবী কামনা করুক, আল্লাহ তাকে ভালো রাখুক। সেই স্যার ঈদের ছুটি খোলার পরে আমাদের পড়াতে স্যার একদিন বলছে যে মশবর্গের উদ্ভিদের একটা নাম কত, তো বলতে পারেনি। বলতে না পারার পেছনে স্যার বললো যে গার্লস স্কুলে যাওয়ার পারবো, গার্লস স্কুলে যেতে পারবি? আমরা তখন সবাই হো হো করে হাসছি, হেসে উঠছি। মানে গার্লস স্কুল যাওয়া মানে পরব পারিস মেয়ে দেখি আয়। আমরা কেন হাসলাম? যে সেদিন আমরা যে পিঠে 4টা ব্যাট একত্রে করে আমাদেরকে যে
মানে স্যার যে মাইকটা দিছে, মামা স্যারের নামটা তো বলা যাবে। হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় শ্রবণ স্যারের কথা আমার আজও মনে পড়ে। মামা পাটা দেওয়া সবের একটা কথা বলুন। পাটা দেওয়া চর, এটা হলো আমার হলো, আমি কথাটা বলি আগে, তারপরে কি যে শাসন করতো, আদর করতো। শ্রবণ স্যার যে আমাদেরকে যে আমরা, আমার মনে হয় যে আমরা বোধহয় আমার বন্ধুরাও আমরা 5-7 দিন মানে গায়ে শার্ট গেঞ্জি খুলতে পারিনি, এমন পিটন পিটাইছে। আর এগুলো মায়ের কথা বাড়িতে বললেও আবার উল্টা মার খেতে হতো, যে নিশ্চয়ই তুমি পড়াতে পারো নি, দোষ করছো, যার কারণে স্যার পিটাইছে। ভালো করছে, আমি বলবো কালকে থেকে যেন আরো 2টা বার বেশি মারে। এই যে একটা আমাদের অভিভাবকদের একটা মেন্টালিটি ছিল, আজকে এই মেন্টালিটিটা কোথায় গেল? আমার মনে হয় এই টিচারদের হাত থেকে ব্যাগ গুলো কাড়ি নেওয়ার কারণেই আমরা বেশি। না মামা, আপনি চমৎকার একটা পয়েন্ট করেছেন যে এখন শিক্ষকদেরকে ন্যূনতম সম্মানটুকু আমরা কেউ দিতে চাই না, অথচ তাদের কথাই গার্জিয়ানরা, বাচ্চারা শোনে। এখানে একটু হ্যাঁ শিওর, একটু বলি, সেটা হলো যে এই যে শিক্ষক বলতেছেন, আমাদের সেবক সাহেব বললেন যে আমরা শিক্ষকদেরকে মানে আমাদের শ্রদ্ধাটা কমে গেছে, ন্যূনতম শ্রদ্ধাটা না দেই কমে গেছে। আচ্ছা, আপনি মানে আমরা তখন ছাত্র ছিলাম, আপনারা কি কখনোই শুনেছেন যে কোন শিক্ষক ইয়াবা খায়? এখন খায় না, ঠিক আছে, আপনি চমৎকার, এখন খায়, আমরা ধীরে ধীরে যাই। আপনি কখনো শুনেছেন যে মনে করেন যে শিক্ষক জুড়ে খেলায়? আপনি কখনোই শুনেছেন যে অধ্যক্ষ সাহেবরা 2-3টা করে বিয়ে করে? এখন হয় না, তার জন্য শ্রদ্ধাটা একটু কমে গেছে। আসলে আমি অধ্যক্ষ, আমাদের আচরণ, কিন্তু আমাদের এটা হলো কমে গেছে। এটা আসলে এটা একটা সামাজিক হয়, অথচ আমাদের সময় শিক্ষকেরা আমরা মনে হয় সেকেন্ড গড মনে করতাম। হ্যাঁ অবশ্যই, সেকেন্ড ফাদার মনে করতাম, সেকেন্ড ফাদার মনে করতাম। সুতরাং নাই তো সেগুলো। তবে খলিল ভাই, এখনো কিন্তু শিক্ষার্থীরা শিক্ষক যাহা বলে তাহার বাইরে যতই ভুল পড়া না, আমার সার পড়াচ্ছে, এই যে অনারের জায়গাটা, সেক্ষেত্রে যারা বাবা সেবন করেন শিক্ষক, যারা অন্যান্য অপকর্মের সাথে জড়িত, বিনয়ের সাথে আজকের আয়োজন থেকে অনুরোধ করছি, শিক্ষকদের আমরা আবার আপনার কাছে আসবো। আপনি 10 সেকেন্ড, এই যে শিক্ষকদের সম্মানটা, শ্রদ্ধাবোধটা কমে, এর কারণ আছে, এর কারণ অধ্যক্ষ সাহেব, এর কারণ মানুষ দায়ী না, কিন্তু এর জন্য আমরা দায়ী। জি, অধ্যক্ষ সাহেব, বিশেষ করে আপনারা যারা নিয়োগ বাণিজ্য করতে গিয়ে টাকার কাছে মেধাহীন লোকদেরকে নিয়োগ দেন, জি আপনাকে বলছি, আপনারা আর কি। আমি এই কথা, এই সেবক মুস্তাফি সুন্দর একটা কথা বলছে, আমার আরেকটা পয়েন্ট মনে পড়লো। আমি 21শে ফেব্রুয়ারি তখন আমাদের কলেজে শুধু শহীদ মিনার, আমি শহীদ মিনারের মালা দিয়ে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে এক হাই স্কুলের শিক্ষক স্লোগান দিচ্ছে, 21শে ফেব্রুয়ারি স্লোগান দিচ্ছে মহান বিজয় দিবস, অথচ বাকি